শুক্রবার রাত থেকে ইসরায়েলের নাগারে হামলা, তেল আবিবের দক্ষিণে ইরানের মিসাইল হামলা। ইরানের বেশিরভাগ মিসাইল আকাশেই ধ্বংস, যে দাবি ইসরায়েলের তরফ থেকে করা হচ্ছে। খুব বড় ক্ষতি হয়নি এই দাবি ইসরায়েল করছে। অন্যদিকে পাল্টা ইসরায়েলের হানায় ইরানেও শতাধিক মৃত্যু। একের পর এক ঘাত প্রতিঘাত, হুমকি পাল্টা হুমকি চলছে মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে যুদ্ধের গর্জন। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন, আর এরই পাশাপাশি আমাদের সঙ্গে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল বাবুল চন্দ্রও রয়েছেন। কর্নেল চন্দ্র, আপনার কাছে আসবো, তার আগে একটু অর্কদীপ্তর কাছ থেকে এই মুহূর্তের আপডেটটা আমরা নিয়ে নিই। অর্কদীপ্ত, ঠিক কি অবস্থা? একদিকে যেখানে ইরান বলছে যে ইসরায়েলের বিরুদ্ধে প্রত্যাঘাত এখনই থামান নয়, পাল্টা ইসরায়েল বলছে যদি হামলা না থামানো হয় তেহরান জ্বালিয়ে দেওয়া হবে। সব মিলে এই মুহূর্তের কি আপডেট রয়েছে তোমার কাছে? রাত্রির ধরেই কিন্তু দুই পক্ষের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, ব্যালিস্টিক মিসাইলের প্রয়োগ করা হচ্ছে মূলত, এবং যেটা জানা যাচ্ছে ইসরায়েলে প্রায় 8 জন এই ক্ষেপণাস্ত্র হানায় গতকাল রাত্রির থেকে মারা গেছে, এবং পাল্টা আক্রমণ কিন্তু করা হয়েছে ইরানের ওপরেও। ফলে সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই যে যুদ্ধ পরিস্থিতি সেটা জটিল থেকে জটিলতর হচ্ছে। দেখো, জামকরান মসজিদে যখন লাল পতাকা উড়িয়েছিল ইরান, তখন থেকেই কিন্তু পরিষ্কার হয়ে গেছিল তারা ফুল ফ্লেজের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত, এবং ফুল ফ্লেজের যুদ্ধেই তারা গিয়েছে। এবং এই মুহূর্তে যেটা অত্যন্ত সিগনিফিকেন্ট আরও, যে ইউএসের সঙ্গে আজকে যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল সেটাও ইরান কিন্তু কমপ্লিটলি নাকচ করে দিয়েছে। কারণ তাদের বক্তব্য ইউএসএ তারা ইসরায়েলকে সমর্থন করছে, এবং যেখানে তারা ইসরায়েলকে সমর্থন করছে সুতরাং তাদের সাথে বৈঠকে যাওয়ার কোনো প্রশ্নই নেই। এবং উল্টো দিকে গ্রেট ব্রিটেন বা ফ্রান্স তাদেরকেও কিন্তু হুঁশিয়ারি দিয়েছে ইরান যে কোনোভাবে ইসরায়েলকে যদি সমর্থন করা হয় তাহলে তাদের যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেখানেও আক্রমণ করা হবে। ফলে সেদিক থেকে দেখতে গেলে দেখো আবারও কিন্তু একটা ভাগ হয়ে যাচ্ছে, ফের বড় কোনো যুদ্ধের বা বিশ্বযুদ্ধের আশঙ্কাও কিন্তু একেবারে সরিয়ে রাখা যাচ্ছে না। রাশিয়া এবং চীন যারা ইরানের সঙ্গে ইরানের পক্ষে সরাসরিভাবে ইনভলভ না হলেও ইরানকে কিন্তু সমর্থন করছে, ফলে আবারও কিন্তু এটা ভাগ হচ্ছে বারবার, যেটা খুব ইম্পর্ট্যান্ট। তবে ইরানের কাছে কোনটা ট্রাম্প কার্ড হতে পারে, যেটা হচ্ছে ইরানের যদি তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ফের আকাল পড়বে বিশ্ববাজারে, মন্দা বাড়বে, এবং একাধিক দেশ কিন্তু সমস্যায় পড়বে। ইরান কিন্তু সেই হুঁশিয়ারি ইতিমধ্যে দিয়ে রেখেছে। এবং যেটা আরও গুরুত্বপূর্ণ, ইরানের যে পরমাণু কেন্দ্র সেখানেও কিন্তু আঘাত হেনেছে ইসরায়েল। তার থেকে যেটা জানা যাচ্ছে আইএইএ তরফ থেকে যে আলফা কণা বিচ্ছুরিত হচ্ছে। এই আলফা কণা যদি বিচ্ছুরিত হয় সেক্ষেত্রে, যদি বেশি পরিমাণে হয় সেক্ষেত্রে কিন্তু কোনো দেশের সীমানা মানবে না, অর্থাৎ ছড়িয়ে পড়তে পারে শুধু ইরানে নয়, ইরানের আশেপাশে সংলগ্ন যে দেশগুলো রয়েছে সেখানেও ছড়িয়ে পড়তে পারে। সেটা কিন্তু আরও বড় বিপদের আশঙ্কা হতে পারে সেখান থেকে। সব মিলিয়ে অত্যন্ত জটিল পরিস্থিতি। ইউএসএ স্ট্যান্ড পয়েন্ট এখানে অত্যন্ত ভাইটাল। ইউএসএ কীভাবে বিষয়টিকে দেখছে, যদিও তারা কিন্তু প্রকাশ্যেই ইসরায়েলকে সমর্থন জানিয়েছে, এবং যে পরমাণু টেস্টিং করার প্রক্রিয়া চলছে ইরানের সেটা ইমিডিয়েটলি বন্ধ করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইউএসের তরফ থেকে। যদিও পাল্টা ইরান জানিয়ে দিয়েছে যে তারা ইউএসের সামরিক ঘাঁটিতেও আঘাত হানতে পারে, এবং ব্রিটেন এবং ফ্রান্সকেও তারা আঘাত হানতে পারে যদি তারা সমর্থন করে ইসরায়েলকে। এখন দেখার এই বিষয়টা কত দূর এগোয়, কারণ যেভাবে গতকাল সারা রাত্রির ধরেও এই জায়গা থেকে আমি কর্নেল বাবুল চন্দ্রের কাছে যাব। কর্নেল চন্দ্র, আপনি কি মনে করছেন যে দুই দেশ ইরান এবং ইসরায়েল এই যে যুদ্ধ তাদের মধ্যে সেটা কতটা এগিয়ে নিয়ে যেতে চাইবে? কারণ এখন যা পরিস্থিতি তারা শক্তি প্রদর্শন করছে, তারা হুমকি দিচ্ছে, কিন্তু সব মিলে একটা আন্তর্জাতিক চাপও থাকছে।
হ্যাঁ দেখুন, ইসরায়েল বা ইউএসএ দুজনেই বলবো একসঙ্গেই আছে এর মধ্যে। তো ফিজিক্যালি হয়তো ইউএসএ কিছু করছে না, বাট মিসাইলস এইসব প্রোভাইড করছে ইসরায়েল। এখন এটা মেইন কারণ হলো নিউক্লিয়ার ফ্যাসিলিটি বা নিউক্লিয়ার আর্সেনাল যা ইরান ফলো করছে, যা পলিসি ওরা ফলো করছে। তো ওইটার এগেইনস্টে এই অ্যাকশনটা নিয়েছে ইসরায়েল। তো ওদের মধ্যে একটা ইসরায়েল ইউএসএ অ্যান্ড ইরানের মধ্যে একটা এর জন্য একটা বার্তা চলছিল প্রায় 6-7 দিন আগে। 6-7 দিন হয়েছে এই বার্তাটা, আর এই মিসাইল অ্যাটাক বা এয়ার অ্যাটাকের পরে এটা বন্ধ হয়ে গেছে। তো ওখান থেকে যদি আমরা স্টার্ট করি যে ইসরায়েল এক্স্যাক্টলি একটা এয়ার ডমিনেন্স নিয়ে তারপরে ওদের নিউক্লিয়ার ফ্যাসিলিটিকে বম্ব করেছে ইউজিং দেয়ার এয়ারক্রাফট। তো সেটা হলো মেইন, যাতে এখানে কি ইরান থ্রেটেন করছিল ইসরায়েলকে যে আমাদের নিউক্লিয়ার ওয়েপন্স আছে, ওটা দিয়ে তোমাদের ধ্বংস করে দেবো। তো সো যে মেইন একটা ভয় ছিল ওটাকে কিছু দূর কাটিয়েছে, কেন কি ওই স্ট্রাইকে ওরা স্পেসিফিক নিউক্লিয়ার সায়েন্টিস্টদের টার্গেট। তো তারপরে যখন পাল্টা ইরান অ্যাকশন নিল, তখন ওরা আরো ওটাকে ব্রড করে যেটা মিলিটারি টার্গেটস বা মিলিটারি অফিসার্স ওদের টার্গেট করেছে, এয়ারফিল্ডস টার্গেট করেছে। কালকে ওরা অয়েল ইনস্টলেশনস ও টার্গেট করেছে ইরানে। তো এখন এটা হলো ফার্স্ট নিউক্লিয়ার, তারপরে ওদের যে ইকোনমিক পাওয়ারটা ওটাকেও এখন কম করার চেষ্টা করছে, কেন কি এখন অলরেডি বলছে তেলের দাম বেড়ে গেছে। তো অয়েল এক্সপোর্ট ফ্রম ইরান থেমে গেছে। তো এখন কোথায় এটা যে দাঁড়াবে সেটা বলা যাচ্ছে না, যতদিনই বাড়বে। হ্যাঁ, ইউএন সিকিউরিটি কাউন্সিল ইন্টারভিউ করে আর ওটাকে থামাতে পারে, দ্যাট উইল বি অ্যান অ্যাচিভমেন্ট। কর্নেল চন্দ্র, এই জায়গা থেকে ইতিমধ্যে যেমনটা আমরা জানি যে ইরান হুমকি দিয়ে রেখেছে আমেরিকা, ব্রিটেন কিংবা ফ্রান্সে যে তাদের পশ্চিম এশিয়ায় তাদের যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেখানেও তারা হামলা করতে পারে যদি ইসরায়েলকে সাহায্য করা হয়। তাহলে এই জায়গা থেকে দাঁড়িয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার আশঙ্কা ঠিক সত্যি কতটা রয়েছে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, এটা কিন্তু হতেই পারে যে ইরান একটা রিটালিয়েটরি স্ট্রাইকে ইউএস আর যারা যারা ইসরায়েলকে সাপোর্ট করছে অ্যাক্টিভলি তাদের টার্গেট করতেই পারে। আর কি করে করবে সেটা ওরাই জানে। হ্যাঁ, তার বদলে কি হবে ইরানের সেটাও ইজ ভেরি ক্লিয়ার। কিন্তু মানে এটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যাচ্ছে, কেন কি এটা আমাদের মানতে হবে যে রাশিয়া কিন্তু ইরানকে সাপোর্ট করছে, যেটা এখন প্রেজেন্টলি মিলিটারিলি সাপোর্ট করতে পারছে কিনা দ্যাটস এ কোশ্চেন মার্ক, কেন কি তারা নিজেরাই একটা যুদ্ধতে বিজি আছে। তো ওই দিক থেকে দেখতে গেলে যে একটা কিন্তু এরকম একটা ওয়ার সিচুয়েশন ডেভেলপ হচ্ছে। তো এখন এটা নেক্সট ফিউ ডেজে কি হবে, হ্যাঁ তাই বলছিলাম যে ইউএন সিকিউরিটি কাউন্সিল যদি এটাকে থামাতে পারে তো দ্যাট উইল বি আ গ্রেট অ্যাচিভমেন্ট অফ ইউএন সিকিউরিটি কাউন্সিল, বা ওর একটা যে এফেক্টিভনেস ওটা জানা যাবে। তো আজকে এখানে দাঁড়িয়ে খুবই মানে চান্স আছে থার্ড ওয়ার্ল্ড ওয়ার। কর্নেল চন্দ্র, ভারতের বিদেশ মন্ত্রক বলছে যে কূটনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হোক। এটা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি কি মনে করছেন, এটা আদৌ কতটা সম্ভব? হ্যাঁ দেখুন, এই কূটনীতিক দিক থেকে করা উচিত, ওইটাই একটা এখন পসিবিলিটি রয়ে গেছে। ওইটাই যদি আমরা অ্যাচিভ করতে পারি অ্যাজ ওয়ার্ল্ড পিস লিডার্স বা অন্য যারা রেশনাল থিঙ্কিং, ওটাই আমাদের হবে। বাট এর মধ্যে মানতে হবে যে ইউএস এর একটা বড় হাত আছে। আনলেস ইউএস ইজ কনভিন্সড এটা কিছুই হবে না। তো সেই জন্য আমাদের মেইন ইউএস কে অ্যাড্রেস করে পুরো জিনিসটা করতে হবে। আই এম শিওর এখন যে G7 এর মিটিং হচ্ছে ওখানে এই টপিকটা নিশ্চয়ই ডিসকাস হবে। অবশ্যই সেদিকে কোন দিকে পরিস্থিতি এগোয় আমাদের নজর থাকবে। কর্নেল চন্দ্র, আপনাকে ধন্যবাদ। অর্কদীপ্ত, তোমাকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।